নমস্কার, তোমাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সম্মিলিত জাতীয়পুঞ্জ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে ভাগ করে নেব। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এই যে সম্মিলিত জাতীয়পুঞ্জ বা ইউনাইটেড নেশনস পোর্শনটি আমার খুবই ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি জায়গা। তো এখান থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, পড়ো, আশা করি খুব উপকৃত হবে। চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এই অধ্যায় থেকে রয়েছে। শুরু হচ্ছে সম্মিলিত জাতীয়পুঞ্জ দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়। প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতীয়পুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? সেটি হচ্ছে জাতীয় সংঘ বা লিগ অব নেশনস। পরবর্তী প্রশ্ন, ইউএনও অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাতীয়পুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কি? উত্তর হলো জাতীয়পুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হলো যুদ্ধের করাসগ্রাস থেকে ভাবি প্রজন্মকে মুক্ত রাখা। করাল গ্রাস থেকে ভাবি প্রজন্মকে মুক্ত রাখা। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতীয়পুঞ্জের অঙ্গ সংখ্যা কয়টি? উত্তর হলো 6টি। সম্মিলিত জাতীয়পুঞ্জের প্রস্তাবনা কি সদনের মূল অংশ? উত্তর হলো সম্মিলিত জাতীয়পুঞ্জের প্রস্তাবনা সদনের মূল অংশ নয়। আচ্ছা, এটা হচ্ছে সনদ হবে, হ্যাঁ, সনদের মূল অংশ। উত্তরটি হলো সনদের মূল অংশ নয়, প্রস্তাবনা মানে হচ্ছে প্রিয়াম্বল। পরবর্তী প্রশ্ন, একটি রাষ্ট্রের নাম লেখো যা সম্মিলিত জাতীয়পুঞ্জের সদস্য নয়। সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি। তোমরা অনেকেই জানো যে অফিসিয়ালি এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট দেশ, রাষ্ট্র, যার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, এবং বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এই ভ্যাটিকান সিটি সম্মিলিত জাতীয়পুঞ্জের কিন্তু কোনো সদস্য পদ নেই। সাধারণ সবার বার্ষিক অধিবেশন কবে বসে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। পরবর্তী প্রশ্ন, এচিসন পরিকল্পনা কি? উত্তর হলো ভেটো ক্ষমতার অহেতুক প্রয়োগের মধ্যে দিয়ে। আচ্ছা, এই আমি উত্তরটা পরে বলছি, আগে ভেটো ক্ষমতাটাকে একটু বুঝিয়ে নিই। ভেটো ক্ষমতাটা হচ্ছে যে যারা স্থায়ী সদস্যপদ যাদের রয়েছে, যেমন তোমরা জানো যে এরপরেও আমরা প্রশ্ন পাবো যে টোটাল 5টি দেশের কাছে স্থায়ী সদস্যপদ রয়েছে। তো এই 5টি দেশের কাছে ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো ক্ষমতা হচ্ছে জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তের উপর এরা কিন্তু কেউ যদি এই 5 জনের মধ্যে থেকে কেউ যদি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই 5 জনের মধ্যে কেউ যদি একজন ভেটো প্রয়োগ করে, তার অর্থ হলো যে ওই সিদ্ধান্তকে গ্রাহ্য করা যাবে না, বোঝা গেল, অর্থাৎ বাতিল হয়ে যাবে। তো ভেটো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষমতা, এবং এর বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। যাই হোক, আমরা কন্টিনিউ করি। ভেটো ক্ষমতার অহেতুক প্রয়োগের মধ্যে দিয়ে আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাধারণ সভা উক্ত দায়িত্ব পালন করবে। এটি এচিসন পরিকল্পনার মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন? সেটা হচ্ছে সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং 21 জন সহসভাপতি নির্বাচিত হন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জে দুটি ব্যর্থতার উদাহরণ দাও। এটা হচ্ছে যে একটি হচ্ছে যে 2001 থেকে 2002 সালে আফগানিস্তানের উপর মার্কিন আগ্রাসন, যেটা তোমরা দেখেছো যে রিসেন্টলি আফগানিস্তানে নতুন গণ অভ্যুত্থান উঠেছে আর কি। আর পরবর্তী যেটা ব্যর্থতা রয়েছে জাতীয় সংঘে, সেটা হচ্ছে যে জাতীয়পুঞ্জে, সেটি হচ্ছে যে সাম্প্রতিক 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। অর্থাৎ তোমরা জানো যে ইউনাইটেড নেশনের উদ্দেশ্যই হচ্ছে
যে বিশ্বের শান্তি বজায় রাখা, এটা মূল উদ্দেশ্য। কিন্তু তারা যখন কোনো যুদ্ধকে থামাতে পারে না, তখন সেক্ষেত্রে কিন্তু সেটাকে তার ব্যর্থতা হিসেবেই ধরা হয়। যেমন এই যে সাম্প্রতিক এই যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটি, এটি কিন্তু এখনও কন্টিনিউয়াসলি চলছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে জাতিসংঘের একটি ব্যর্থতা, এটি একটি ব্যর্থ দিক। বুঝে গেল? তবে জাতিসংঘের বেশ কিছু ভালো দিকও রয়েছে, যেগুলো আমরা পড়ব পরবর্তীতে, যেমন সুরেজ সংকট দূর করা বা বিভিন্ন নিউক্লিয়ার অস্ত্রের দিক থেকে অনেক কাজ করেছে জাতিসংঘ। তো এরকম আর কি, যেমন ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে। পরবর্তী প্রশ্ন, IMF এর পুরো নাম কি? উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নিযুক্ত হন? তোমরা জানো যে ইন্টারন্যাশনাল ডিসপিউটসগুলো সলভ করার জন্য একটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে, যেটাকে ICJ বলা হয়। তো এই ICJের যে বিচারপতিরা অর্থাৎ যে জাস্টিসগুলো হয়, এটা কিভাবে নিযুক্ত হয় সেটাই প্রসেসটা বলছে। সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সব থেকে বেশি ভোট পান তারাই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কাজ হলো আন্তর্জাতিক বিবাদ বা এই বিবাদের মীমাংসা করে আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, অর্থাৎ দুটো কান্ট্রির মধ্যে কিন্তু ডিসপিউট হলো সেটাকে সলভ করা। বেসিক্যালি এটাই হচ্ছে তার উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ইউনিসেফের পুরো নামটি কি? ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন? আচ্ছা, এই প্রশ্নটা না দুবার চলে এসেছে, তো তোমরা একটু স্কিপ করে যেও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোর পুরো কথাটি কি? ইউনেস্কোর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কো কিন্তু বিভিন্ন এলাকার মানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার কালচারাল হেরিটেজগুলোকে কিন্তু স্বীকৃতি দেয়, আন্তর্জাতিক মর্যাদা স্বীকৃতি দেয়। যেমন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সম্প্রতি শান্তিনিকেতন কিন্তু ইউনেস্কোর তকমা মানে হেরিটেজের তকমা কিন্তু পেয়েছে, এটা মাথায় রেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর হলো আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হেগ শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখো। উত্তর, নিরাপত্তা পরিষদের সর্ববৃহৎ দুর্বলতাটি হল পরিষদের স্থায়ী সদস্যের রাষ্ট্রগুলির ভেটো প্রয়োগ করার ক্ষমতা। আমি এর আগে আলোচনা করেছিলাম যে এটি একটি দুর্বলতা। আচ্ছা, আমি এখানে একটু ছোট্ট করে বলে দিই যে এটা কেন দুর্বলতা। সাপোজ ভাবো যে নিরাপত্তা পরিষদে কোনো একটা ডিসিশন নেওয়া হলো, ধরো 4টে দেশ তারা সহমতি দিল এবং ডিসিশনটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো একটা পলিটিক্যাল বা কোনো একটা রিজিওনাল কারণের জন্য কোনো একটা দেশ, ওই স্থায়ী সদস্যের মধ্যে কোনো একটা দেশ সাপোজ বললো সে ভেটো প্রয়োগ করে দিল, তাহলে কী হবে? ওই যে গুরুত্বপূর্ণ যে ডিসিশনটা 4জন অ্যাগ্রি করলো, একজন ডিসঅ্যাগ্রি করলো বলে পুরো সিদ্ধান্তটাকেই নাকচ করে দেওয়া হবে। তাহলে এটা কি, এটা একটা মানে এটা একটা নেগেটিভ সাইড আর কি ভেটো ক্ষমতার। বোঝা গেল কি? তো দেখতে পাচ্ছ মানে 4জনও রাজি থাকলেও একজন যদি মানে ভেটো প্রয়োগ করে, তাহলে কিন্তু 4জনের ডিসিশনকে কিন্তু কোনো রকমের কোনো প্রাধান্য দেওয়া হবে না, ওটাকে না বলেই ধরে নেওয়া হবে। বুঝে গেল? তো ভেটো একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা। তারপর থেকে কন্টিনিউ করা যাক। জাতিপুঞ্জের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্রের ভেটো তা কার্যকর হতে বাধা দেয়, যেটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতীয়পুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। উত্তর হলো সম্মিলিত জাতীয়পুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। পরবর্তী প্রশ্ন, দ্বৈত ভেটো কী? আমরা এর আগে ভেটো ক্ষমতা কী জানলাম, এবার একটু জেনে নেব যে দ্বৈত ভেটোটা কী। বলছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ একই বিষয়ে 2বার ভেটো ক্ষমতা প্রয়োগ করলে তাকে দ্বৈত ভেটো বলা হয়। অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর কোনো একটা রাষ্ট্র একের বেশি অর্থাৎ 2বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে একটা টপিকের উপরে, তাহলে কিন্তু সেটাকে আমরা দ্বৈত ভেটো বলবো। এটি খুব কম রেয়ার দেখা যায়। আচ্ছা, যাই হোক, পরবর্তী প্রশ্ন, সাধারণ সভা কিভাবে গঠিত হয়? সেটা হচ্ছে সম্মিলিত জাতীয়পুঞ্জের সব সদস্য রাষ্ট্র নিয়ে
সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 193টি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি কী? উত্তর হলো 1950 সালে 3 নভেম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি সাধারণ সভায় গৃহীত হয়। এই প্রস্তাবটি অর্থ হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে ভেটো প্রয়োগের ফলে যদি নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের নাম। এর আগে আমরা বহুবার শুনে আসলাম যে স্থায়ী সদস্যদের কাছেই শুধুমাত্র ভেটো প্রয়োগ করার ক্ষমতা আছে। এইবার আমরা জেনে নেব যে স্থায়ী সদস্য কারা। আমি এর আগে বলেওছিলাম যে 5টা টোটাল স্থায়ী সদস্য রয়েছে। সেটি হলো যে গ্রেট ব্রিটেন, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গণসাধারণতন্ত্রী চীন, গ্রেট ব্রিটেন অ্যান্ড ফ্রান্স। তাহলে কী হলো? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন অ্যান্ড ফ্রান্স হলো নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়? সেটা হচ্ছে ইউএনএন নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র এবং অস্থায়ী 10টি সদস্য রাষ্ট্র, অর্থাৎ মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কয়টি ভাগে বিভক্ত? আন্তর্জাতিক বিচারালয় মানে আইসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে হবে, ওটা আইসিআই করে দেওয়া রয়েছে, ওটা আইসিজে হবে। আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি 3টি ভাগে বিভক্ত, যথা 1 স্বেচ্ছাধীন এলাকা, 2 হচ্ছে আধা আসব্বিক এলাকা, আবশ্যিক এলাকা, আর 3 নম্বর হচ্ছে পরামর্শ দানমূলক এলাকা। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতীয় পুঞ্জের যে কোনো একটি এজেন্সির নাম লেখো। সেটি হচ্ছে সম্মিলিত জাতীয় পুঞ্জের একটি এজেন্সি হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা, যার শর্ট ফর্ম হচ্ছে আইএলও এবং ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, অস্টিনের মতে সার্বভৌমকতা কি? উত্তর হলো অস্টিনের মতে সার্বভৌমকতা হলো অধস্থনের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউএইচওর পুরো নাম কি? সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আরও একটি প্রশ্ন, ডাব্লিউটিওর পুরো নাম কি? উত্তর হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? আমরা এর আগে দেখেছিলাম যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে সাধারণ সভা বসে। তো এই সাধারণ সভাতে কিন্তু বার্ষিক সভা বসে। এই সভাতে কিন্তু প্রতিটি সদস্য রাষ্ট্র 5টি করে প্রতিনিধি পাঠাতে পারবে। সম্মিলিত জাতীয় পুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? সেটা হচ্ছে অন্তোলিও গুতারেস, ইনি হচ্ছে বর্তমান মহাসচিব। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সেটা হচ্ছে 54 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কত? অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতিদের সংখ্যা হলো টোটাল 15 জন, 15 মেম্বার জাজেস থাকে তারা। আচ্ছা, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এটা আমরা দেখেছি যে আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আচ্ছা, শেষ প্রশ্ন, আমার অন্তিম প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতীয় পুঞ্জের সদনের কয়টি ধারা আছে? সেটি হচ্ছে কিন্তু 111টি ধারা আছে। এই সম্মিলিত জাতীয় পুঞ্জের সদন সম্পর্কে আমরা পড়েছি একদম প্রথমের দিকে যে প্রিয়াম্বেল, প্রস্তাবনা, এর কি অংশ? উত্তর হলো এর অংশ নয়। আর হচ্ছে এর ধারা হচ্ছে 111টি। তাহলে এটাই আজকের জন্য এতটাই। দেখতেই পাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক শুভেচ্ছা রইল। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে আবারও একবার ধন্যবাদ জানাই। এইভাবে ভিডিও দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।